Very good afternoon, my beloved student, my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. This is me, Shomen Goswami. And এর আগেও আমরা স্যার অনেক ক্লাস নিয়েছি, অনেক ক্লাসে পরিচিত হয়েছি। তোমরা জানো নতুন করে ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন ফর এনি সিভিল সার্ভিস প্রিপারেশন লাইক WBCS, UPSC অ্যান্ড এনি কাইন্ড অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন। আমি তোমাদেরকে বলেছি যে কমপ্লিট ইন্ডিয়ান পলিটি আমি তোমাদেরকে এখানে কমপ্লিট করাবো একটা বুককে ফলো করে। সেটা হলো স্যার লক্ষ্মীকান্ত। বোঝাতে পারলাম না যাতে তোমাদের ক্লাসের শেষে বাড়িতে বুকটা ফলো করলে বুঝতে সুবিধা হয়, কেমন একদম। তো ফার্স্ট চ্যাপ্টার আমরা ক্লাসে শুরু করেছিলাম, সেটা হলো স্যার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং অলরেডি পার্ট 1 আমি একটা ক্লাস নিয়েছি, তারপরে পার্ট 2 অলরেডি আমি নিয়েছি। আজকের যে ক্লাস সেটা হলো স্যার পার্ট 3। বোঝাতে পারলাম না। তো যে সমস্ত স্টুডেন্ট পুরোনো ক্লাস দেখেছো তারা তো জানোই, যারা আজকে ক্লাসটা দেখবে, ক্লাসটা শেষ করার পর প্রিভিয়াস দুটো ক্লাস দেখে নেবে। চ্যানেলে অনেক ক্লাস রয়েছে, কিন্তু এই সিরিজের প্রিভিয়াস দুটো ক্লাস দেখে নেবে। তাহলে এই যে পার্টিকুলার চ্যাপ্টার হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফলোড বাই এম লক্ষ্মীকান্ত বুক, তোমাদের কিন্তু সুবিধা হবে, কেমন একদম। তো আমি কি কি পড়িয়েছি স্যার আগের দিন ক্লাসে আমি স্যার কমপ্লিট পার্ট 1 হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টোরি তোমাদের পড়িয়েছি। ক্লাসগুলোকে দেখবে। আমি কমপ্লিট তোমাদের বলেছিলাম যে আফটার ব্যাটেল অফ বক্সার আজকের ক্লাসটা তোমরা যাতে ইন্টারলিঙ্ক করতে পারো সে কারণে আমি 2 মিনিট বলে দেবো, কেমন। তো আফটার ব্যাটেল অফ বক্সার 1764 ট্যাক্স কালেকশন রাইট পায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্যার যারা অফিসিয়ালস থাকে তারা ক্রমশ ফুলে ফেপে উঠতে থাকে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফেলিওর হয় টু পে ট্যাক্স টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট। এবং যে কারণে ব্রিটিশ পার্লামেন্ট ভাবে যে এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার দরকার হয়ে এসে পড়েছে কোথায়, ইন্ডিয়ায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার পায় তোমরা জানো, মোটামুটি 1599 এস্টাবলিশড হয়, 1600-তে চার্টার পায়। তারপর 1600 থেকে 1773, বুঝতে পারলাম 173 বছর পর ব্রিটিশ পার্লামেন্ট মনে করে যে এবার দরকার পড়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করতে হবে। যে কারণে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট 1773 নিয়ে আসে, আমি তোমাদের পড়িয়েছি। আমি 2 মিনিটের কুইক রিভিশন তোমাদের এই স্লাইডে পড়িয়ে দিচ্ছি, একটু দেখে নাও। প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, আরো সুবিধা হবে, কেমন একদম। তো 1773 রেগুলেটিং অ্যাক্টে ফার্স্ট টাইম সুপ্রিম কোর্টকে ইন্ট্রোডিউস করা হয়। 1773 রেগুলেটিং অ্যাক্টে এবার থেকে বলা হয় যে গভর্নর অফ বেঙ্গল, যে তাকে বলা হবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কেন? কারণ বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির যে গভর্নর ছিল, তাদের কি করা হয়, মাদ্রাজ প্রেসিডেন্সির যারা গভর্নর ছিল তাদের যে লেজিসলেটিভ পাওয়ার, সেই লেজিসলেটিভ পাওয়ারকে ট্রান্সফার করা শুরু হয় টুয়ার্ডস দ্য বেঙ্গল। অতএব সেন্ট্রালাইজেশন প্রসেস শুরু হয় 1773 থেকে। এরপর 1781-তে অ্যাক্ট আছে, 1781 অ্যাক্ট। তো 1781 অ্যাক্টে কি বলা হয় স্যার, সেখানে ক্ল্যারিফিকেশন করা হয় বিটুইন দ্য জুরিসডিকশন অফ গভর্নর জেনারেল কাউন্সিল অ্যান্ড সুপ্রিম কোর্ট। 1784-র একটা আছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে ডুয়াল গভর্নমেন্ট, পিটস দ্য ইয়াঙ্গার সেই সময় স্যার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো 1784-তে কি বলা হয়, ডুয়াল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হয়। একদিকে বলা হয় সিওডি, কোর্ট অফ ডাইরেক্টর, তোমরা দেখবে কোম্পানির কমার্শিয়াল ম্যাটার। আর একদিকে তৈরি করা হয় স্যার বিওসি। বিওসি মানে স্যার বোর্ড অফ কন্ট্রোল। বোঝাতে পারলাম না। তো বিওসি ইন্ট্রোডিউস করা হয় 1813, তার 20 বছর পর 1833 সাল। 1853 সালে স্যার লাস্ট চার্টার অ্যাক্ট আসে। এই অবধি আমি দুটো ক্লাসে তোমাদের পড়িয়েছি। 1853 সালের পর স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ব্রিটিশ রাজ। আজকে আমরা শুরু করবো স্যার 1858 থেকে। তো প্রত্যেকটা স্লাইড আমি তোমাদের বলে দিলাম, একবার দেখে নেবে। 1781, 1784, তারপরে স্যার 20 বছর পর 1793, 1773-এর পর 93, 93 কান্ট্রি ট্রেড কি সব পড়িয়েছি, দেখবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। 1813, তারপরে 1833 মনোপলি এন্ড করা হয় কার, স্যার? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, একদম। তারপরে স্যার 20 বছর পর 1853, 1853 সালের অ্যাক্টে বলা হয় যে এবার থেকে মানে 1773 থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, বোঝাতে পারলাম না, ভালো করে বুঝবে। রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য ল পাস করতে থাকে, রেগুলেটিং অ্যাক্ট পাস করতে থাকে কে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ পার্লামেন্ট। তো 1773 থেকে শুরু করে 1853 অব্দি প্রত্যেক 20 বছর অন্তর, এভরি 20 ইয়ার্স, বোঝাতে পারলাম না, এভরি 20 ইয়ার্স প্রত্যেক 20 বছর অন্তর
এই যে চার্টার অ্যাক্টকে স্যার কোম্পানির যে চার্টার যে সনদ রয়েছে ভারতবর্ষে ব্যবসা করার, সেই সনদকে স্যার রিনিউ করা হতে থাকে। কিন্তু 1853 আস্তে আস্তে কোম্পানিকে কন্টিনিউ 20 বছর অন্তর রেগুলেট করতে করতে কোম্পানি 1853-তে মিয়ারলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত হয়। বোঝাতে পারলাম না পারলাম না? তো 1853-তে এসে বলা হয় যে চলো, তোমাকে এবার থেকে ইনডেফিনাইট টাইম পিরিয়ড পর্যন্ত চার্টার দেওয়া হলো। এখন ইনডেফিনাইট টাইম পিরিয়ড স্যার 1 ডে হতে পারে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বলছি 100 বছর হতে পারে, অথবা 1000 বছর হতে পারে, যাই হোক। 1853 চার্টার অ্যাক্টের পর একটা সময় আসে যেটাকে বলা হয় স্যার 1858, বোঝাতে পারলাম? 1857 কি হয় স্যার? তোমরা প্রত্যেকেই জানো 1857-তে দ্য গ্রেট রিভোল্ট অফ 1857 হয়, যাকে বলা হয় স্যার দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। বোঝাতে পারলাম? দ্য ওয়ার্ড অফ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট 1857, যেটাকে তোমরা বলতে পারো রিভোল্ট অফ 1857। হ্যাঁ স্যার। তো 1857 মহাবিদ্রোহের পর ব্রিটিশ গভর্নমেন্ট বলে যে আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়াতে থাকার দরকার নেই। বোঝাতে পারলাম না পারলাম না? এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কমপ্লিটলি অ্যাবলিশ করা হবে ইন্ডিয়াতে। বোঝাতে পারলাম? এবং শুরু হবে স্যার কি, এবার থেকে শুরু হবে স্যার ব্রিটিশ ক্রাউনের শাসন, যেটা চলবে টিল 1947 অব্দি। তো আমরা যখন ভারতের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়বো, তখন আমাদের দুটো দেখতে হবে। একটা দেখতে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, বোঝাতে পারলাম, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, যেটা আমরা দেখব 1757 থেকে শুরু করে ব্যাটেল অফ বক্সার, এই ব্যাটেল অফ পলাশি এবং 1764 ব্যাটেল অফ বক্সার। তো আমরা 1757 থেকে, স্যার, জাস্ট জাস্ট এ মিনিট, 1757 থেকে একদম 1857 অব্দি আমরা দেখবো স্যার কোম্পানির শাসন। বোঝাতে পারলাম না পারলাম না? কোম্পানি রুল। এবং 1858 থেকে আমরা স্যার টিল 1947 অব্দি দেখবো স্যার যেটাকে বলা হবে স্যার ব্রিটিশ রাজ। বোঝাতে পারলাম না পারলাম না? কি হবে স্যার? বলা হবে ব্রিটিশ রাজ। কেন? কারণ এবার থেকে, হ্যাঁ স্যার, এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্যার কমপ্লিটলি অ্যাবলিশ করা হয়, এবং ব্রিটিশ ক্রাউন বলে এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অকুপায়েড টেরিটরি ডাইরেক্ট ভারতবর্ষে ব্রিটিশ কুইনের নামে স্যার ভারতবর্ষকে শাসন করা হবে। ব্রিটিশ ক্রাউনের নামে স্যার, সে রাজা রানী যেই থাক, ব্রিটিশ ক্রাউনের নামে স্যার শাসন করা হবে একদম। তো কিভাবে শাসন করা হবে স্যার? তার জন্য ফার্স্ট অ্যাক্ট আনা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। বোঝাতে পারলাম? এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে বলা হতো স্যার গুড গভর্নেন্স অ্যাক্ট। বোঝাতে পারলাম না পারলাম না? কেন গুড গভর্নেন্স অ্যাক্ট স্যার? তার কারণ রয়েছে, ভালো করে শোনো। 1857 রিভোল্টের পর ব্রিটিশ পার্লামেন্ট চাইছিল না যে ব্রিটিশ ইন্ডিয়াতে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ব্রিটিশ ইন্ডিয়াতে আর কোনো বড়সড় রিভোল্ট হোক। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো যে কারণে 1857 পর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে এবার থেকে 1858 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হয় 2 আগস্ট। বোঝাতে পারলাম? ব্রিটিশ পার্লামেন্টে। তো 1858 অ্যাক্টে বলা হয়, এটা হলো স্যার ভারতীয়দের ভালো শাসনের জন্য অ্যাক্টকে নিয়ে আসা হচ্ছে, গুড গভর্নেন্স অ্যাক্ট। ওকে স্যার। তো 1858 অ্যাক্টে কি কি করা হয় স্যার? 1858 অ্যাক্টে সবার আগে যেটা করা হয় সেটা হচ্ছে স্যার ট্রান্সফার অফ পাওয়ার করা হয়। বোঝাতে পারলাম না পারলাম না? স্যার ট্রান্সফার অফ পাওয়ার করা হয়। কাকে পাওয়ার ট্রান্সফার করা হয় স্যার? ট্রান্সফার করা হয় পাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে টু দা ব্রিটিশ ক্রাউন। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো ব্রিটিশ গভর্নমেন্টকে ডাইরেক্ট পাওয়ার ট্রান্সফার করা হয়। এবং এবং তোমরা যদি দেখো, এক সেকেন্ড, আমি কালিটা একটু চেঞ্জ করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তো ট্রান্সফার অফ পাওয়ার, দ্য অ্যাক্ট অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথমেই স্যার অ্যাবলিশ করা হয় একদম। এবং এবার থেকে পাওয়ার ট্রান্সফার করা হয় কাকে? ব্রিটিশ ক্রাউনকে। বোঝাতে পারলাম না পারলাম? এবার থেকে ভারতবর্ষে শুরু হচ্ছে স্যার ব্রিটিশ রাজ, যেটা চলবে টিল 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস হওয়ার আগেও। ওকে স্যার। এইবার 1858 এর অ্যাক্টে কি ধরনের স্যার
সিস্টেম অর্গানাইজ করা হয়? ভালো করে দেখো, 1858-এর অ্যাক্টে বলা হয় যে এবার থেকে সবার উপরে কে থাকবে স্যার? সবার উপরে থাকবে স্যার ব্রিটিশ ক্রাউন। সবার উপরে থাকবে স্যার ব্রিটিশ ক্রাউন, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো সবার উপরে থাকবে স্যার ব্রিটিশ ক্রাউন। ওকে। তো ব্রিটিশ ক্রাউনের পরে কে থাকবে স্যার? ভালো করে দেখো, ব্রিটিশ ক্রাউনের পরে থাকবে হচ্ছে স্যার সেক্রেটারি অফ স্টেট, এসওএস। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো ব্রিটিশ ক্রাউনের পরে কে থাকবে? ব্রিটিশ ক্রাউনের পরে থাকবে স্যার সেক্রেটারি অফ স্টেট। ওকে, জাস্ট ব্রিটিশ ক্রাউনের পরে থাকবে স্যার সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেটের অফিস ক্রিয়েট করা হয় 1858 সালের অ্যাক্টে। বুঝতে পারলাম? 1858-এর অ্যাক্টে। এর আগে ছিল না স্যার? না। এসওএস এর অফিস কোথায় হবে স্যার? এর অফিস হবে স্যার ইউকে, লন্ডনে। বোঝাতে পারলাম না পারলাম না? একদম। এবং সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করার জন্য 15 মেম্বার, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। 15 জন মেম্বার বিশিষ্ট একটা স্যার কাউন্সিল থাকবে। হ্যাঁ স্যার। 15 জন মেম্বার বিশিষ্ট একটা স্যার কাউন্সিল থাকবে, কেমন? একদম। এবং এই কাউন্সিল অ্যাসিস্ট করবে সেক্রেটারি অফ স্টেটকে ইউকেতে। আচ্ছা, কোন ব্যাপারে অ্যাসিস্ট করবে স্যার? ইন্ডিয়ার ব্যাপারে। বোঝাতে পারলাম? ব্রিটিশ ইন্ডিয়ার ব্যাপারে। বোঝাতে পারলাম? কার ব্যাপারে অ্যাসিস্ট করবে স্যার? কার ব্যাপারে অ্যাসিস্ট করবে? অ্যাসিস্ট করবে স্যার ব্রিটিশ ইন্ডিয়ার ব্যাপারে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ব্রিটিশ ইন্ডিয়ার ব্যাপারে। ওকে স্যার। সেক্রেটারি অফ স্টেটের তাহলে ভারতের সর্বোচ্চ পদ কে? ভারতে ব্রিটিশদের সর্বোচ্চ রিপ্রেজেন্টেটিভ কে থাকবে? থাকবে স্যার ভাইসরয়। বোঝাতে পারলাম না পারলাম না? এখন এই ভাইসরয়ই হলো স্যার আগের গভর্নর জেনারেল। বোঝাতে পারলাম না পারলাম না? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তবে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টকে নতুন করে ডিজাইন করা হয় ভাইসরয় বলে। এবং ভাইসরয় স্যার, ভাইসরয়কে বলা হয় যে ভাইসরয় হলেন স্যার ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন। বোঝাতে পারলাম? তিনি ব্রিটিশ ক্রাউনের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে ব্রিটিশ ইন্ডিয়ায় স্যার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবে, কেমন? তো এবং এই ভাইসরয়ের নিচে কে থাকবে স্যার? ভাইসরয়ের নিচে থাকবে স্যার বিভিন্ন প্রভিন্সের যারা স্যার গভর্নর জেনারেল রয়েছে। বেঙ্গল প্রভিন্স, মাদ্রাস প্রভিন্স, বুঝতে পারলাম, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। তো প্রত্যেকটা প্রভিন্সের যারা গভর্নর জেনারেল রয়েছে, বুঝতে পারলাম? তো তোমরা দেখছো এখানে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না স্যার? রেসপন্সিবল গভর্নমেন্ট। কেন রেসপন্সিবল গভর্নমেন্ট? গভর্নর জেনারেল তার কার্যাবলীর জন্য, প্রভিন্সের যারা গভর্নর জেনারেল তারা কার্যাবলীর জন্য দায়বদ্ধ থাকবে কার কাছে স্যার? ভাইসরয়ের কাছে। বুঝতে পারলাম? ভাইসরয় স্যার আগের যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, নতুন করে পোস্ট ডিজাইন করা হয় ভাইসরয়, এবং বলা হয় ভাইসরয় স্যার ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন। তিনি ব্রিটিশ ক্রাউনের হয়ে প্রতিনিধিত্ব করছেন ভারতে। এইবার ভাইসরয় তার কার্যাবলীর জন্য কার কাছে আনসারেবল থাকবে স্যার? সেক্রেটারি অফ স্টেটের কাছে। বুঝতে পারলাম? সেক্রেটারি অফ স্টেট কার কাছে আনসারেবল থাকবে স্যার? ব্রিটিশ পার্লামেন্টের কাছে। এবং ভাইসরয় ব্যক্তিগতভাবে স্যার, ভাইসরয় কার কাছে স্যার আনসারেবল থাকবে? ব্রিটিশ ক্রাউনের কাছে। তো নিচ থেকে ওপর অব্দি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্যার রেসপন্সিবল বা দায়িত্বশীল গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা করা হয়। বুঝতে পারলাম না পারলাম? তো 1858 সালের অ্যাক্টকে এই কারণে বলা হয় স্যার গুড গভর্নেন্স অ্যাক্ট। আমরা দেখব এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট স্যার ক্রিয়েট করা হয়। বলা হয় স্যার ইন্ডিয়ানসদের জন্য শাসন, ইন্ডিয়ানসদের মোর পার্টিসিপেশন দেওয়া হবে। আমরা দেখব কিভাবে পার্টিসিপেশন দেওয়া হয় ধীরে ধীরে, কেমন? একদম। তো 1858 সালের অ্যাক্টে যদি আমরা দেখি, তো আমি কালিটি এক সেকেন্ড চেঞ্জ করে নিই, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ইট এস্টাবলিশ ডাইরেক্ট রুল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, রিপ্লেসিং দ্য কোম্পানি গভর্নেন্স। কোম্পানি গভর্নেন্স কে রিপ্লেস করে স্যার এখানে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। তো কোন নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করা হয় স্যার? বলছি কোন নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করা হয় স্যার? এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করা হয় যে উপরে থাকবে ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ ক্রাউনের কাছে আনসারেবল থাকবে সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করবে 15 জনের কাউন্সিল, একটা মেম্বার বিশিষ্ট কাউন্সিল। সেক্রেটারি অফ স্টেট কি দেখবে? ব্রিটিশ ইন্ডিয়ার অ্যাফেয়ার্স দেখবে। সেক্রেটারি অফ কাউন্সিলের কাছে আনসারেবল কে থাকবে? ভাইসরয় বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আগে যে ছিল পরে ভাইসরয়। বুঝতে পারলাম? এবং ভাইসরয়ের কাছে আনসারেবল কে থাকবে স্যার? বিভিন্ন গভর্নর জেনারেল প্রভিন্সের। বুঝতে পারলাম? একদম। তো একটা নিউ অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েট করা হয়। আর একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয় কি স্যার? আর একটা নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক। এটা তো একদিক গেল। এটা কিসের সেটেলমেন্ট গেল স্যার? এটা সেটেলমেন্ট গেল, তুমি যদি দেখো এটা সেটেলমেন্ট গেল তোমার, এটা সেটেলমেন্ট গেল ব্রিটিশ ইন্ডিয়ার। এটা কিসের সেটেলমেন্ট গেল স্যার? ব্রিটিশ ইন্ডিয়ার। ব্রিটিশ ইন্ডিয়া মানে
ব্রিটিশ ইন্ডিয়া মানে 1857 অব্দি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অকুপাইড টেরিটরি ছিল, বুঝতে পারলাম, সেই অকুপাইড টেরিটরি ব্রিটিশ ক্রাউনের আন্ডারে এসেছে। তার মানে স্যার এন্টায়ার ইন্ডিয়া আসেনি স্যার, সমস্ত ইন্ডিয়া আসেনি না স্যার, সমস্ত ইন্ডিয়া আসেনি, কেমন একদম দেখে নাও এক সেকেন্ড। তার মানে স্যার সমস্ত ইন্ডিয়া আসেনি না স্যার। তো 1858 সালে ব্রিটিশ ইন্ডিয়ার বাইরে যে ইন্ডিয়া ছিল, মানে যেখানে স্যার প্রিন্সলি স্টেট ছিল, দেশীয় রাজ্য, বোঝাতে পারলাম না পারলাম না, প্রিন্সলি স্টেট, বোঝাতে পারলাম, 560-র বেশি প্রিন্সলি স্টেট ছিল সেই সময়, 560-এর বেশি। তো এই প্রিন্সলি স্টেটগুলোর জন্য একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করা হয়। কি ধরনের অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করা হয়? প্রিন্সলি স্টেটগুলোকে বলা হয় যে তোমরা তোমাদের রাজ্যের যে ইন্টারনাল অটোনমি সেটা তোমরা ভোগ করবে, বোঝাতে পারলাম, রাজ্যের ভেতরে তোমরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, কিভাবে শাসন করবে, কিভাবে প্রজা পরিচালনা করবে, কিভাবে আইন প্রণয়ন করবে তোমাদের ব্যাপার। কিন্তু তোমরা যেটা করবে সেটা হলো এবার থেকে তোমরা একটা প্রিন্সিপাল ক্রিয়েট করা হয়, যে প্রিন্সিপালকে বলা হয় যে প্রিন্সিপাল অফ সুজারিনটি। কি স্যার? দেখে নাও, প্রিন্সিপাল অফ সুজারিনটি। তো হোয়াট ইজ স্যার প্রিন্সিপাল অফ সুজারিনটি? তো প্রিন্সিপাল অফ সুজারিনটি কথার অর্থ হচ্ছে যে দেশীয় রাজা তোমরা যারা রয়েছো, তোমরা কমপ্লিটলি অটোনমি ভোগ করবে, তোমরা কমপ্লিটলি অটোনমি ভোগ করবে কোথায়? কমপ্লিটলি অটোনমি ভোগ করবে তোমাদের রাজ্যের অভ্যন্তরে। কিন্তু বিদেশি কোনো শক্তি, সে ফ্রান্স হোক, কোনো ইউরোপিয়ান পাওয়ার হোক, বুঝতে পারলাম, বা ব্রিটিশ ইন্ডিয়ার কোনো এনিমি হোক, বাইরের কোনো শক্তি, তার সঙ্গে তুমি কোনো পলিটিক্যাল রিলেশন রাখতে পারবে না। যদি রাখতে হয় সেক্ষেত্রে ব্রিটিশ ক্রাউনের বা ভাইসরয়ের অনুমতি লাগবে, বোঝাতে পারলাম না পারলাম না। তো ইন্টারনাল ক্ষেত্রে তুমি কমপ্লিটলি অটোনমি এনজয় করো, কোনো অসুবিধা নেই। যে কারণে 1947-এ যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাশ করা হয়, সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাশ করার পর প্রায় প্রিন্সলি স্টেট কিছু তারা ভারতের মধ্যে আসতে চায়নি। কেন? কারণ নিজের অটোনমি কে ছাড়তে চায়, বোঝাতে পারলাম না পারলাম না, রাজ রাজত্বের ব্যাপার কে ছাড়তে চায়? যার সমস্যা স্যার কাশ্মীর ইস্যু, এবং সেই কাশ্মীর সমস্যা স্যার আজ অব্দি চলছে, যার স্যার নতুন ঘটনা ঘটে গেল স্যার টেররিস্ট অ্যাটাক, বোঝাতে পারলাম। হ্যাঁ। তো বিষয় হচ্ছে এই যে সিচুয়েশন, এটা স্যার তৈরি করা হয়েছে স্যার, ব্রিটিশরা স্যার 1858 থেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্যে চলে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি এর পরে আবার ইমপ্লিমেন্ট করবে সেপারেট ইলেক্টোরেট দিয়ে 1909-এ, মরলে মিন্টো রিফর্মে, বোঝাতে পারলাম না পারলাম না। তো যারা প্রিন্সলি স্টেট ছিল তাদেরকে বলে তোমরা অটোনমাস থাকো, কোনো অসুবিধা নেই, তবে ফরেন কোনো পাওয়ারের সঙ্গে যদি সন্ধি চুক্তি করতে হয় সেক্ষেত্রে আমাদের অনুমতি লাগবে, বোঝাতে পারলাম। মানে ব্রিটিশ ক্রাউন স্যার সুপ্রিম, ব্রিটিশ ক্রাউনের সোভারেনিটি থাকবে, চূড়ান্ত ক্ষমতাকার স্যার ব্রিটিশ ক্রাউনের, রাজ্যের মধ্যে কমপ্লিটলি অটোনমি, কোনো অসুবিধা নেই। এর জন্য এর একটা রেসিডেন্স ব্যবস্থা ক্রিয়েট করে, যে ব্রিটিশ প্রতিনিধি হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রত্যেকটা দেশীয় রাজার যে রাজদরবার, সেখানে একজন করে স্যার প্রতিনিধি থাকবে, বোঝাতে পারলাম, রেসিডেন্স থাকবে, বোঝাতে পারলাম। তো রেসিডেন্ট সিস্টেম এরা স্যার ইন্ট্রোডিউস করে, যে বাইরের কোনো সন্ধি, রাজার সঙ্গে সন্ধি চুক্তি করছে কিনা, যারা ব্রিটিশদের বা কোনো ফ্রান্সের সঙ্গে কোনো সন্ধি চুক্তি হচ্ছে কিনা, সেই সময় যারা ব্রিটিশদের সাথে প্রতিদ্বন্দ্বী ছিল, বোঝাতে পারলাম না পারলাম না, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? এইবার বিষয় হচ্ছে এই যে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারকে ক্রিয়েট করা হয়, বুঝতে পারলাম, আমি কালিটা একটু চেঞ্জ করে নিই, তোমাদের এক সেকেন্ড বুঝতে একটু সুবিধা হবে। যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার ক্রিয়েট করা হয় সেখানে বলা হয় যে নতুন পজিশন দেওয়া হবে সেক্রেটারি অফ স্টেট ইন্ডিয়া, যেটা আমি তোমাদের আগেই বলেছি। একটা কাউন্সিল অ্যাড করা হয়, যে কাউন্সিলে 15 জন মেম্বার থাকবে, বুঝতে পারলাম, 15 জন মেম্বার অ্যাসিস্ট করবে কাদেরকে? স্যার অ্যাসিস্ট করবে স্যার এই সেক্রেটারি অফ স্টেটকে, বুঝতে পারলাম একদম। তো দেশীয় রাজাদের জন্য আলাদা ব্যবস্থা, একদম দেশীয় রাজাদের জন্য কমপ্লিট আলাদা ব্যবস্থা, ব্রিটিশ ইন্ডিয়ার জন্য স্যার আলাদা ব্যবস্থা, যেটা আমি, এই যে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ টু টাইপ স্ট্রাকচার ইন্ট্রোডিউস করা হয় 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, আমি তোমাদের কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম, বোঝাতে পারলাম না পারলাম না, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, জাস্ট আ মিনিট, আমি একটু আলোটা ঠিক করে নিই, জাস্ট আ মিনিট। ওকে।
সো এই পর্যন্ত ক্লিয়ার হলো তাহলে স্যার, যে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কমপ্লিটলি অ্যাবলিশ করে কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশনকে ক্রিয়েট করা হয়, এই পর্যন্ত ক্লিয়ার হলো। কি ধরনের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে একদম কমপ্লিট। হ্যাঁ স্যার, এবার দেখো, এইবার যদি দেখি, নতুন পোস্ট ইন্ট্রোডিউস করা হয় ভাইসরয়, বুঝতে পারলাম, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রিনেমড করা হয়, বুঝতে পারলাম, করে বলা হয় স্যার ভাইসরয় একদম। এবং তিনি ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ হয় স্যার কোথায়, ইন্ডিয়াতে। ইন্ডিয়ান সিভিল সার্ভিস, হ্যাঁ, এইবার এই অ্যাক্টে বলা হয় যে এবার থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ দেওয়া হবে কাদের স্যার, ইন্ডিয়ানসদের, বোঝাতে পারলাম না পারলাম না। তো একটাকে বলা হয় গুড গভর্নেন্স অ্যাক্ট, তো গুড গভর্নেন্স অ্যাক্ট কাজের জন্য, ইন্ডিয়ানসদের জন্য। তো এই পর্যন্ত বোঝা গেল কতটা গুড গভর্নেন্স এসেছিল, সেটা আমরা পরবর্তীকালে আজকে দেখবো স্যার। এবং হিস্ট্রির টিচার তোমাদের যখন পড়াবে তখন স্যার ডিটেলে বলবে, কেমন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? ওকে। এইবার দেখবো 1861 কাউন্সিল অ্যাক্ট। তো 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসার পর, যেখানে বলা হয় যে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আনা হয়েছে গুড গভর্নেন্স এর জন্য। তো কাদের গুড গভর্নেন্স স্যার, ইন্ডিয়ানস এর জন্য। তো ইন্ডিয়ানসদের তো পার্টিসিপেশন লাগবে না, লাগবে না, একদম পার্টিসিপেশন লাগবে। হ্যাঁ স্যার। তো পার্টিসিপেশনকে এনশিওর করা শুরু হয় 1861 থেকে, কিভাবে দেখো, the act introduced Indian representation in institutions such the Viceroy Executive and non-official legislative council, বোঝাতে পারলাম না পারলাম না? তো যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল যেটা ক্রিয়েট করা হয়েছিল, তোমরা দেখেছো, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে কি করা হয়, বলা হয় এবার থেকে ইন্ডিয়ানসদের নমিনেট করা হবে, বোঝাতে পারলাম না পারলাম না? তো 1861 থেকে আমি একটা জিনিস তোমাদের বলে নিই। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে স্যার 1773 থেকে, জাস্ট মিনিট, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে 1773 থেকে 1858 অব্দি, বোঝাতে পারলাম না পারলাম না? 1773 থেকে 1853 অব্দি স্যার সেন্ট্রালাইজেশন 1833-তে হয়ে যায়। 1761 থেকে শুরু হবে স্যার ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন। কিভাবে, কিভাবে ডিসেন্ট্রালাইজেশন শুরু হবে স্যার, জাস্ট মিনিট, শুরু হবে স্যার ডিসেন্ট্রালাইজেশন। কিভাবে ডিসেন্ট্রালাইজেশন শুরু হবে আমি একটু বলে দিই, জাস্ট দেখ। 1861 অ্যাক্টে তোমরা যদি দেখো, তাহলে মনে আছে 1700, জাস্ট মিনিট, 1700, আমি একটা বোর্ড নিই, তোমাদের বলতে একটু সুবিধা হবে, এক সেকেন্ড। দেখ দেখ, বুঝে নাও। 1773 থেকে বোম্বে এবং মাদ্রাসের গভর্নর যে ছিল, তার স্যার লেজিসলেটিভ পাওয়ারকে ট্রান্সফার করা শুরু হয়। এবং 1833-এ এসে কমপ্লিট প্রভিন্সের লেজিসলেটিভকে অ্যাবলিশ করে বলা হয় এবার থেকে একটা লেজিসলেটিভ কাউন্সিল যেটা থাকবে 1833-তে, সেটা স্যার গভর্নর জেনারেলের, বোঝাতে পারলাম, এক্সিকিউটিভ কাউন্সিলই সেই সময় লেজিসলেটিভ ফাংশন করতো, কিন্তু কমপ্লিট ল মেকিং অথরিটি থাকবে স্যার বেঙ্গলের গভর্নর জেনারেলের। এবং বেঙ্গলের গভর্নর জেনারেলকে 1833-তে এসে ডিজাইন করা হয় অ্যাজ এ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কারণ এবার থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া স্যার ল মেকিং করবে এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়ার টেরিটরির জন্য একদম। 1861 থেকে শুরু হয় স্যার কি, 1861 থেকে ধীরে ধীরে এই সমস্ত প্রভিন্স গুলোকে তাদের ল মেকিং যে ক্ষমতা, সেই ল মেকিং ক্ষমতাকে স্যার ট্রান্সফার করা শুরু হয় টুয়ার্ডস দ্য প্রভিন্স, সেন্টার থেকে, বোঝাতে পারলাম না পারলাম না? তো এই ডিসেন্ট্রালাইজেশন শুরু হয় 1861-তে। এবং এই ডিসেন্ট্রালাইজেশন প্রসেস কমপ্লিট হবে স্যার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে দিয়ে, বোঝাতে পারলাম না পারলাম না? তো আজকে আমরা দেখবো স্যার এন্টায়ার স্টোরি। তো 1861-এ কি কি করা হয় দেখো। 1861-এ লেজিসলেটিভ কাউন্সিল সৃষ্টি করা হয়, এস্টাবলিশ করা হয় লেজিসলেটিভ কাউন্সিল। কোথায় স্যার, বোথ সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেভেল। তো এই প্রভিন্সিয়াল লেভেলে যে লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল 1833-তে, এবং বলা হয়েছিল গোটা ইন্ডিয়ার জন্য এবার থেকে এক জায়গা থেকে ল মেকিং করা হবে, সেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ল মেকিং করবে তার কাউন্সিল। কিন্তু 1861-এ এসে ডিসেন্ট্রালাইজেশন শুরু হওয়াতে বলা হলো প্রভিন্স গুলোকেও লেজিসলেটিভ কাউন্সিল পুনরায় এস্টাবলিশ করা হয় প্রভিন্সেও।
এবং তুমি যদি দেখো ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে নন অফিসিয়াল মেম্বারকে ইন্ট্রোডিউস করা হয় ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে। এবং পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় 1861-এ। পোর্টফোলিও সিস্টেম মানে স্যার ডিপার্টমেন্টালাইজেশন। মানে মানে স্যার আজকে যেমন গভর্নমেন্টের দেখো, যে গভর্নমেন্টের স্যার অর্থ দপ্তর রয়েছে, পূর্ত দপ্তর রয়েছে, স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তর রয়েছে, বুঝতে পারলাম। এই রকম স্যার পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। প্রত্যেককে স্যার নির্দিষ্ট বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়, কেন? যাতে আরো স্যার গভর্নমেন্টের কাজে স্যার এফিসিয়েন্সি আসে। বোঝাতে পারলাম না পারলাম না? একদম। যাতে আরো গুড গভর্নেন্স কে ডেলিভার্ড করা যায়, কেমন 1861-এর অ্যাক্টের যেটা স্যার মোটিভ ছিল, ব্রিটিশরা বলে একদম। এবার দেখো 1857 রিভোল্ট হয়ে গেছে, ব্রিটিশরা আর কোনো বড় রিস্ক নিতে চায় না এই সময়, তো কিছুটা তো পার্টিসিপেশন দিতে হবে, কেমন একদম। দ্য অ্যাক্ট ইনিশিয়েট দ্য প্রসেস অফ দ্য ডিসেন্ট্রালাইজেশন। এই অ্যাক্ট স্যার ফার্স্ট প্রসেস, যেটা স্যার ডিসেন্ট্রালাইজেশন শুরু হচ্ছে 1861-এ, কমপ্লিট হবে স্যার 1935-1937-এ গিয়ে। এবং স্যার কি করে, রিস্টোর করে দেয় লেজিসলেটিভ পাওয়ার টু দা বম্বে এবং মাদ্রাস প্রভিন্স। তো বোম্বে এবং মাদ্রাস প্রভিন্সের, আমি বারবার বলেছি, 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে যে প্রভিন্সের যে লেজিসলেটিভ পাওয়ারকে ধীরে ধীরে ট্রান্সফার করা শুরু হয়েছিল টুয়ার্ডস দ্য বেঙ্গল গভর্নর জেনারেল, 1833-তে এসে যেটা কমপ্লিট হয় এবং বলে দেওয়া হয় যে এবার থেকে বেঙ্গলের গভর্নর জেনারেল হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং সে স্যার ল মেকিং করবে ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরির জন্য। কিন্তু এইবার 1861-এ এসে সেই মাদ্রাস, সেই বোম্বের প্রভিন্সের যে গভর্নর, তাকে ধীরে ধীরে তাদের যে লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি, যেটাকে কমপ্লিট অ্যাবলিশ, আলাদা করে কোনো অ্যাসেম্বলি ছিল না, এক্সিকিউটিভ কাউন্সিলই লেজিসলেটিভ ডিসিশন নিত সেই সময়। কিন্তু এবার লেজিসলেটিভ পাওয়ারকে রিস্টোর করে দেওয়া হয় বোম্বে এবং মাদ্রাস প্রভিন্সকে। এবং প্রত্যেকটা 1861-তে এসে প্রভিন্স লেভেলে স্যার কি করা হয়, লেজিসলেটিভ কাউন্সিল স্যার এস্টাবলিশ করা হয়, সেন্ট্রাল এবং প্রভিন্স বোথ লেভেলে, কেমন একদম। এবং পোর্টফোলিও সিস্টেম স্যার ইন্ট্রোডিউস করা হয়, যে ডিপার্টমেন্টাল ওয়াইজ প্রত্যেক ব্যক্তিকে বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়, যাতে স্যার কি হয়, গুড গভর্নেন্স ডেলিভার করা যায়, কেমন একদম। এর পরে যে অ্যাক্ট আসছে সেটা হচ্ছে স্যার 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তো তোমরা দেখছো স্যার, তোমরা দেখবে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আমি পড়িয়েছি। তারপর দেখলে 1861 কাউন্সিল অ্যাক্ট ক্যানিং এর সময়, যেখানে স্যার গুড গভর্নেন্স এর জন্য স্যার পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়, লেজিসলেটিভ কে কাউন্সিলকে রিস্টোর করা হয় বোম্বে মাদ্রাস প্রভিন্স লেভেলে এবং সেন্ট্রাল লেভেলে, বোঝাতে পারলাম, নমিনেটেড মেম্বার দেওয়া হয়, বোঝাতে পারলাম। কিন্তু 1892 কাউন্সিল অ্যাক্টে এসে স্যার আরেকটু বাড়িয়ে দেওয়া হয়, কিরকম? 1892 এমন একটা সময় যার আগে স্যার 1885 সাল এসে গেছে, হ্যাঁ স্যার। তো 1885 সালে কি হয়েছিল স্যার? 1885 সালে, জাস্ট এ মিনিট, 1885 সালে, 1885 সালে, জাস্ট এ মিনিট, 1885 সালে আইএনসির ফরমেশন হয় স্যার, হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশন হয় 72 জন ডেলিগেশন নিয়ে গোকুলদাস তেজপাল কলেজে। কেন? কারণ 1860 থেকেই ভারতের ন্যাশনালিজমের রুট স্যার দেখা যায়, আমি হিস্ট্রিতে তোমাদের পড়াবো বা হিস্ট্রিতে তোমরা পড়বে। এবং স্যার ধীরে ধীরে যে রিজিওনাল অর্গানাইজেশন গুলো ছিল, সেই রিজিওনাল অর্গানাইজেশন গুলোকে এক জায়গায় করে স্যার সেই সময় অ্যালান অক্টোবিয়াস হিউমের নেতৃত্বে 72 জন ডেলিগেশন নিয়ে বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে আইএনসি স্যার ফরমেশন হয়। আইএনসির ফরমেশনের পর থেকেই স্যার দাবি উঠতে শুরু করে যে স্যার ইন্ডিয়ানসদের মোর পার্টিসিপেশন লাগবে, কাদের? স্যার ইন্ডিয়ানসদের মোর পার্টিসিপেশন লাগবে কোথায়? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে। কোথায় পার্টিসিপেশন লাগবে স্যার? পার্টিসিপেশন লাগবে স্যার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে, হ্যাঁ স্যার, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে পার্টিসিপেশন লাগবে। কাদের পার্টিসিপেশন লাগবে? স্যার ইন্ডিয়ানসদের। এখন এর জন্য 1892 অ্যাক্টে, 1892 সালের কাউন্সিল অ্যাক্টে বলা হয় যে ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন দেওয়া হবে। ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন মানে স্যার, দ্য অ্যাক্ট অথরাইজড দ্য গভর্নর জেনারেল টু ইনভাইট দ্য লোকাল বডিজ, বোঝাতে পারলাম, সাচ অ্যাজ ইউনিভার্সিটিজ, ডিস্ট্রিক্ট বোর্ডস, মিউনিসিপ্যালিটিজ, চেম্বার অফ কমার্স, জমিদার শ্রেণী, বোঝাতে পারলাম, এদের মধ্যে থেকে, এরা স্যার ইনডাইরেক্টলি স্যার এদের মধ্যে থেকে
নমিনেট করা হবে মেম্বার। কাদের নমিনেট করা হবে স্যার? এদের মধ্যে থেকে নমিনেট করা হবে। ওকে স্যার। তো এক্সপেনশন করা হয় লেজিসলেটিভ কাউন্সিলের। দ্য অ্যাক্ট ইনক্রিজ দ্য নাম্বার অফ নন অফিসিয়াল মেম্বার বোথ সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। এর পরে মেম্বার আরো ইনক্রিজ করা হবে 1909-এ গিয়ে মডেল মিন্টো রিফর্মে। কিন্তু বিষয় হচ্ছে তোমরা দেখছো ধীরে ধীরে স্যার ইন্ডিয়ানসদের পার্টিসিপেশনকে ইনশিওর করা হচ্ছে। এখানে কিন্তু ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন দেওয়া হয়, কিন্তু এটা স্যার ইলেকশন ছিল না। বোঝাতে পারলাম না পারলাম না? এখানে স্যার নমিনেট করা হতো, বোঝাতে পারলাম, নমিনেশনের মাধ্যমে একদম। তো ইনডাইরেক্ট ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন ওয়ার্ড কোথাও লেখা ছিল না স্যার, না ইনডাইরেক্ট ইলেকশন লেখা ছিল না। ইট ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ ইনডাইরেক্ট ইলেকশন টাইপ ফর সাম নন অফিসিয়াল সিটস। এখন এই সাম নন অফিসিয়াল সিটসে কোথা থেকে স্যার মেম্বার আসবে? মেম্বার আসবে এই সমস্ত ইউনিভার্সিটিজ, লোকাল বডিজ, ডিস্ট্রিক্ট বোর্ডস, মিউনিসিপ্যালিটিস, চেম্বার অফ কমার্স, জমিদার শ্রেণী, এদের মধ্যে থেকে। বোঝাতে পারলাম না পারলাম না? দে আর নমিনেট করবে, তারা নমিনেট করবে ক্যান্ডিডেটকে। বোঝাতে পারলাম? কেমন? হ্যাঁ স্যার। এবং স্যার পাওয়ার ইনক্রিজ করা হয় লেজিসলেটিভ কাউন্সিলে। স্যার এদেরকে ডিসকাস করার, বাজেটের উপর ডিসকাস করার সুযোগ দেওয়া হয়। বুঝতে পারলাম? তো সরকারের যে বাজেট, সেই বাজেটে স্যার ডিসকাস করার সুযোগ 1861-এ ছিল না। কিন্তু স্যার এবার যে সমস্ত নমিনেটেড মেম্বার রয়েছে, বা স্যার নমিনেটেড মেম্বার ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন, আমি বলতে পারি যে 1892 সালে ভারতবর্ষে ফার্স্ট স্টেপ নেওয়া হয় টু ইন্ট্রোডিউস ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন। একদম কারেক্ট কথা। কিন্তু সেটা স্যার ইলেকশনের মাধ্যমে হতো না স্যার, নমিনেশনের মাধ্যমে একদম। কিন্তু বিষয় হচ্ছে এখানে যদি দেখো, ফার্স্ট টাইম পাওয়ার দেওয়া হয় লেজিসলেটিভ কাউন্সিলকে টু ডিসকাস দ্য বাজেট এবং আস্ক কোশ্চেন। বোঝাতে পারলাম না পারলাম না? এবং তুমি যদি দেখো, তবে তাদের সাপ্লিমেন্টারি কোশ্চেন জিজ্ঞেস করার ক্ষমতা ছিল না 1892। সাপ্লিমেন্টারি কোশ্চেন জিজ্ঞেস করার ক্ষমতা দেওয়া হবে 1909-এ গিয়ে। বোঝাতে পারলাম না পারলাম না? কিন্তু তারা বাজেটের উপর ডিসকাস করতে পারতো, চলো কিছু ক্ষমতা ছিল না। তুমি ব্রিটিশ গভর্নমেন্টকে এতদিন জিজ্ঞাসাই করতে পারতে না, এবার তুমি তো ডিসকাস করতে পারবে না? পারবে না একদম। কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে না? পারবে না একদম। হ্যাঁ স্যার। কিন্তু বিষয় হচ্ছে তোমাদের কোনো বাজেটে ভোট দেওয়ার কোনো অথরিটি ছিল না, অথবা সাপ্লিমেন্টারি কোশ্চেন জিজ্ঞেস করার কোনো ক্ষমতা, রাইট স্যার, সেই সময় ছিল না। পরে দেওয়া হবে 1909-এ। হ্যাঁ স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? তো আমি বলতে পারি 1892 সালের অ্যাক্ট স্যার, ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস ইন্ডিয়া। আজকে আমরা যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট দেখি, তো 1892 স্যার এটা ফার্স্ট স্টেপ নেওয়া হয়েছিল। কেমন একদম? 1861-এর ক্যানিং এর স্যার অর্ডিন্যান্স জারির ক্ষমতা ছিল, যেটা আজকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার রয়েছে স্যার অধ্যাদেশ জারির ক্ষমতা। ঠিক কি ঠিক না? হ্যাঁ স্যার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা স্যার নেক্সট এবং আজকের লাস্ট পড়ব, সেটা হচ্ছে 1909 মডেলে মিন্টো রিফর্ম, মিন্টো দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া এবং মডেলে দ্য সেক্রেটারি অফ স্টেট অ্যাট দ্যাট টাইম অফ ইন্ডিয়া 1909। এটা পড়ার পর আমরা স্যার পরের দিনে নেক্সট পার্ট, হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 4-এ গান্ধীজি ভারতবর্ষে আসবে স্যার। দ্য পিক হিরো কেম ইন টু দ্য পিকচার ইন 1914। তারপর থেকে আমরা 1947 অব্দি স্যার দেখবো। বোঝাতে পারলাম না পারলাম না? তো আজকে 1909 অ্যাক্টে আমরা দেখবো স্যার মডেলে মিন্টো রিফর্মে কি করা হয়। মডেলে মিন্টো রিফর্ম আসে 1909-এ। তার মধ্যে হিস্ট্রিতে অনেকগুলো স্যার ইভেন্ট ঘটে। 1906-এ স্যার মুসলিম লীগ এস্টাবলিশ করা হয় এবং মুসলিম লীগকে বলা হয় যে তোমাদের এবার থেকে সেপারেট ইলেক্টরেট দেওয়া হবে। হোয়াট ইজ সেপারেট ইলেক্টরেট স্যার? সেপারেট ইলেক্টরেট কথার অর্থ হচ্ছে একটা পার্টিকুলার কোনো কমিউনিটি, একটা পার্টিকুলার কোনো রিলিজিয়ানের ভোটার, সেই তাদের ওন পার্টিকুলার কমিউনিটির রিপ্রেজেন্টেটিভকে ভোট দিতে পারবে। বোঝাতে পারলাম না পারলাম না? তো 1909-এ সেপারেট ইলেক্টরেট বা কমিউনাল ইলেক্টরেট ইন্ট্রোডিউস করা হয় স্যার। কাদের জন্য স্যার? মুসলিমসদের জন্য। বোঝাতে পারলাম? মুসলিম লীগকে বলা হয় যে এবার থেকে তোমাদের সেপারেট ইলেক্টরেট দেওয়া হবে। পরবর্তীকালে 1909-এ, সরি 1919-এ এটাকে আরো এক্সপ্যান্ড করা হবে। এবার স্যার খ্রিস্টানদের দেওয়া হবে, অ্যাংলো ইন্ডিয়ানসদের দেওয়া হবে। পরবর্তীকালে তো ব্রিটিশ সরকার স্যার কমিউনাল অ্যাওয়ার্ডও ঘোষণা করবে। বুঝতে পারলাম? আমরা দেখবো। কিন্তু এই যে সেপারেট ইলেক্টরেট, একটা পার্টিকুলার রিলিজিয়ান, পার্টিকুলার কমিউনিটির কোনো ব্যক্তি সেই পার্টিকুলার তাদের ওন কমিউনিটির রিপ্রেজেন্টেটিভকেই ভোট দিতে পারবে। বুঝতে পারলাম? জেনারেল ইলেকশনের মতো হবে না।
রিজার্ভেশনের সঙ্গে গুলিয়ে ফেলবে না, রিজার্ভেশন আলাদা জিনিস, বুঝতে পারলাম। মহিলাদের রিজার্ভ সিট থাকে, কিন্তু সেখানে একজন একজন মহিলার স্যার রিজার্ভ সিটে একজন হিন্দু, একজন মুসলিম, একজন ঈসাই, একজন খ্রিস্টান স্যার ভোট দিতে পারবে, বুঝতে পারলাম। কিন্তু এক্ষেত্রে স্যার পার্টিকুলার কমিউনিটি মুসলিমদের জন্য যে সিট রিজার্ভ করা হবে, সেখানে মুসলিম রিপ্রেজেন্টেটিভ দাঁড়াবে, এবং তাদের যারা স্যার ভোটার হবে তারাও স্যার সেই পার্টিকুলার কমিউনিটির হবে। তো সেপারেট ইলেক্টোরেট ইন্ট্রোডিউস করা হয় 1909-এ। আবার ডিভাইড অ্যান্ড রুল পলিসি, দেখেছো না দেখোনি? কারণ সেই সময়, বুঝতে পারলাম, বঙ্গভঙ্গের পরে ডিভাইড অ্যান্ড রুল পলিসি স্যার এদের দরকার ছিল। 1858-তে ইন্ট্রোডিউস করেছিল। 1858-তে গোটা ব্রিটিশ ইন্ডিয়ার জন্য একটা আনসারেবল গভর্নমেন্ট দেখানো হলো, যে প্রথমে ক্রাউন থাকবে, তারপরে সেক্রেটারি অফ স্টেট থাকবে, তার নিচে ভাইসরয় থাকবে, তাকে তার সাবঅর্ডিনেট থাকবে স্যার গভর্নর জেনারেলরা। তো দে আর ফুললি আনসারেবল টু ইচ আদার, হায়ারকি লেভেল। কিন্তু বিষয় হচ্ছে এখানে কি, 1909 এবং তার সঙ্গে যারা প্রিন্সলি স্টেট ছিল তাদেরকে বলা হলো তোমরা কমপ্লিটলি অটোনমাস থাকো। এরাই পরবর্তীকালে স্যার 1947-এ যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হবে, ব্রিটিশরা যখন এই সুজারিনটি ছেড়ে নিজেরাই চলে যাবে, বলবে তোমরা হয় ইউনিয়ন, মানে হয় তোমরা ডমিনিয়নের সঙ্গে, ইন্ডিয়ান ডমিনিয়নের সঙ্গে যাও, না হলে পাকিস্তানের সঙ্গে যাও, না হলে সেপারেট থাকো, বুঝতে পারলাম। যার স্যার আজও সমস্যা রয়েছে স্যার, কাশ্মীর সমস্যা। তো এই যে সিচুয়েশন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এরা স্যার দে আর ভেরি স্মার্ট পিপল একদম। তো সেপারেট ইলেকটোরেট ইন্ট্রোডিউস করা হয় 1909-এ। 1909-এ আর কি কি করা হয় স্যার? 1909-এ এইবার কি করা হচ্ছে স্যার, লেজিসলেটিভ কাউন্সিলকে আরো এক্সপ্যান্ড করা হয়, বুঝতে পারলাম। সেন্ট্রাল এবং প্রভিন্স বোথ লেভেলে ইনক্রিজ করা হয় সাইজ। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যে 16টা মেম্বার ছিল সেটা থেকে বাড়িয়ে এবার 60 করা হয়, বুঝতে পারলাম। লেজিসলেটিভ কাউন্সিল অ্যাট প্রভিন্স লাইক বেঙ্গল, মাদ্রাস, বোম্বে, ইউনাইটেড প্রভিন্স, 50 মেম্বার ইচ প্রভিন্সে দেওয়া হয়। লেজিসলেটিভ কাউন্সিল অফ পাঞ্জাব, বার্মা, আসাম, 30 মেম্বার্স অফ ইচ প্রভিন্সে দেওয়া হয়। মানে ইনক্রিজ করা হচ্ছে কি জন্য? মোর পার্টিসিপেশন ইন্ডিয়ান্স। কেন? কারণ কারণ স্যার গুড গভর্নেন্স একদম। দ্য লেজিসলেটিভ কাউন্সিল অ্যাট দ্য সেন্টার অ্যান্ড দ্য প্রভিন্স ওয়ার হ্যাভ টু 4 ক্যাটাগরিজ মেম্বার। এবার লেজিসলেটিভ কাউন্সিল তুমি দেখছো যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, সেন্ট্রাল লেজিস এক সেকেন্ড, এক সেকেন্ড, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল এবং প্রভিন্সের যে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, বুঝতে পারলাম। এই লেজিসলেটিভ কাউন্সিলে 4 টাইপ মেম্বার দেখতে পাবে। কি রকম? প্রথমত, যিনি ভাইসরয় রয়েছেন তিনি তো স্যার এক্স অফিসিও চেয়ারম্যান হবেন, বুঝতে পারলাম। তো যে স্যার গভর্নর জেনারেল, সে স্যার এক্স অফিসিও মেম্বার হবে এক্সিকিউটিভ কাউন্সিলের। ভাইসরয় সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের, এবং স্যার যে প্রভিন্সের যে গভর্নর জেনারেল যারা রয়েছে তারা স্যার সেখানকার। তো দে আর এক্স অফিসিও মেম্বার একদম। নমিনেটেড অফিসিয়াল মেম্বার মানে নমিনেট করা হয় নিজেদের অফিসিয়ালসদেরও, বুঝতে পারলাম না পারলাম না, ব্রিটিশদের মেজরিটি রাখার জন্য। তো গভর্নমেন্ট অফিসিয়ালস হু আর নমিনেটেড বাই দ্য গভর্নর মেম্বার। তো গভর্নমেন্ট অফিসিয়ালস দে আর হাইলি ব্রিটিশ ইএস পিপল অর ব্রিটিশ সার্ভেন্ট, বুঝতে পারলাম। তো এদেরকে স্যার নমিনেট করা হয়। নমিনেট করা হয় নন অফিসিয়াল মেম্বার। নন অফিসিয়াল মেম্বার মানে, নন অফিসিয়াল মেম্বার মানে স্যার গভর্নমেন্ট অফিসিয়াল নয় যারা। এবার গভর্নমেন্ট অফিসিয়াল নয় যারা তাদেরকে নমিনেট করা হয়। ইলেক্টেড মেম্বার, এবার থাকে ইলেক্টেড মেম্বার, ইলেক্টেড বাই দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্ডিয়ান। মানে মানে স্যার শোনো, এই যে আমি বলেছিলাম তোমাদের যে বিভিন্ন জমিদার, বিভিন্ন স্যার মিউনিসিপ্যালিটিস, স্যার ডিস্ট্রিক্ট বোর্ড, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তারপরে চেম্বার অফ কমার্স, বোঝাতে পারলাম। এরা মিলে স্যার লোকাল স্তরে তৈরি করবে ইলেকটোরাল কলেজ। এই ইলেকটোরাল কলেজ স্যার ইলেক্ট করবে কাদের? প্রভিন্সের মেম্বারদের। প্রভিন্সের মেম্বাররা কাকে ইলেক্ট করবে স্যার? সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারদের। বোঝাতে পারলাম না পারলাম না? তো ইলেকশন প্রসেস যেটা ছিল সেটা ছিল স্যার ইনডাইরেক্টলি। দ্য ইলেক্টেড মেম্বার ওয়ার ইলেক্টেড ইনডাইরেক্টলি, বোঝাতে পারলাম না পারলাম না? তো ইলেক্টেড মেম্বার ওয়ার ইনডাইরেক্ট, ইলেক্টেড ইনডাইরেক্টলি মানে দিয়ে স্যার ইলেকশন হচ্ছে, কিন্তু কিভাবে? লোকাল বডিজ, চেম্বার অফ কমার্স, জমিদার শ্রেণী, মিউনিসিপ্যালিটিস, এরা স্যার ইলেকটোরাল কলেজ, এরা স্যার নির্বাচন করছে কাদের? প্রভিন্সের মেম্বারকে। প্রভিন্সের মেম্বার ইলেক্ট করছে কাকে স্যার? সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের। তো দে আর সাচ কাইন্ড অফ ইনডাইরেক্ট ইলেকশন। কিন্তু স্যার ইলেকশন স্যার ইলেক্ট করা হয়, বুঝতে পারলাম। এই সিচুয়েশন ইন্ট্রোডিউস করা হয় স্যার 1909
মডেলে মিন্টো রিফর্মকে, মডেলে মিন্টো রিফর্মের মাধ্যমে। এবং মিন্টোকে বলা হয় স্যার কমিউনাল ইলেকটোরেটের ফাদার, জন্মদাতা ভারতবর্ষে। এবং এই কমিউনাল ইলেকটোরেটকে পরবর্তীকালে ব্রিটিশ সরকার স্যার এক্সপ্যান্ড করবে 1919-এ, আমরা দেখব। কিন্তু আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী দিনের ক্লাস আমরা স্যার দেখব গান্ধীজি 1914-এ স্যার ইন্ডিয়াতে আসবে, এবং 1914-এ গান্ধীজি ইন্ডিয়াতে আসার পর আমরা স্যার দেখতে শুরু করব টিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 অব্দি। বোঝাতে পারলাম না পারলাম না? তো 1909-এর ইন্ডিপেন্ডেন্ট কিভাবে বুঝতে পারলে? চার ক্যাটাগরির মেম্বার। একটা স্যার হচ্ছে নমিনেটেড মেম্বার থাকবে, যারা স্যার অফিসিয়াল হবে। একটা স্যার নমিনেটেড মেম্বার হবে, বাট দে আর স্যার নন অফিসিয়াল। বোঝাতে পারলাম না পারলাম না? দে আর স্যার নন অফিসিয়াল। ওকে স্যার। আচ্ছা, তারপরে তারপরে স্যার ইলেকটেড মেম্বার থাকবে। ইলেকটেড মেম্বার কিভাবে ইলেকটেড হবে স্যার? ইলেকটেড মেম্বার হবে স্যার, ইলেকটেড মেম্বার ইলেকটেড করবে স্যার লোকাল বডিজ। বোঝাতে পারলাম না পারলাম না? লোকাল জমিদার শ্রেণী, মিউনিসিপ্যালিটিস, চেম্বার অফ কমার্স। বোঝাতে পারলাম? লোকাল ডিস্ট্রিক্ট বোর্ড। এখান থেকে স্যার ইলেক্ট হবে প্রভিন্সের মেম্বার। প্রভিন্সের মেম্বার ইলেক্ট করবে স্যার সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলকে। এইভাবে ইনডাইরেক্ট ইলেকশন স্যার ইন্ট্রোডিউস করা হয়। পরের দিনের ক্লাসে আমরা স্যার শুরু করবো এখান থেকে ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্তই। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। পরের দিনের ক্লাসে দেখা হবে পার্ট 4-এ। যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে এবং জানাবে নতুন কোনো টপিক যদি দরকার হয়। কেমন? বোঝাতে পারলাম না পারলাম না? তো প্রত্যেকটা এক্সামিনেশন, যেটা স্যার সিভিল সার্ভেন্ট, সিভিল সার্ভিস হোক, ডাব্লিউবিসিএস হোক, এনি আদার স্টেট পিসিএস এক্সাম হোক, ইউপিএসসি হোক, কমপ্লিট চ্যাপ্টার ধরে ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন এখানে কমপ্লিট করে দেবো। বোঝাতে পারলাম? তো পার্ট 1 কমপ্লিট হয়ে গেছে আগে, পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে, পার্ট 3 হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি 1909 মডেল ইন্টু রিফর্ম অব্দি পড়ালাম, 1858 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। বোঝাতে পারলাম না পারলাম না? পরের দিন 1919 থেকে আমরা স্যার 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অব্দি দেখে স্যার ক্লাসটাকে কমপ্লিট করবো। কেমন? তারপর দেখবো স্যার মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।